আমরা যখন প্রশিক্ষণ ইউনিটে যেতাম স্যারের তুলনা হয় স্যার ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন বাংলাদেশে। শুধু আমি বাংলাদেশ বলবো না, আমাদের সারা বিশ্বের মধ্যে মনে করেন স্যার একজন মানে গণ্যমান্য যে ব্যক্তি। আপনি কেন বলতে ওনার যোগ্যতায়, ওনার চিন্তা ভাবনায় ওনাকে নিয়ে নিচ্ছে। ইদানিং আপনারা দেখলে যে আপনারা যদি ওনার যে ইউনিট সেন্টারের যে পেজগুলো ফলো করলে আপনি পাবেন উনি 3-0 নিয়ে কাজ করতেছেন। 0 পভার্টি মানে শূন্য দারিদ্রতা শূন্যের করে নিয়ে আসতে চাইতেছে, 0 আনএমপ্লয়মেন্ট। হ্যাঁ, এরকম থিম যে লোকটা করতে পারে সাধারণ কোনো মানুষ না, সে নিশ্চয়ই অসাধারণ। নতুবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা এত শত তাজা প্রাণের রক্ত দেওয়ার পর উনার নামটা কেন বলবে? আর কি বাংলাদেশের মানুষ নাই? উনি যোগ্য দেখায়, শিক্ষিত লোকরাই শিক্ষার মূল্য বুঝে। একটি বিষয় প্রশ্ন করবো যে বিগত সরকার কিন্তু তাকে বিভিন্ন দিক থেকে হয়রানি করেছে, এই ব্যাপারে আসলে আপনার বলার কি আছে? এর আগেও কিন্তু আপনি যেটা কষ্ট করেছেন, এর আগেও কিন্তু একবার আমাদের স্যারকে অফার দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, উনি নেয় নাই, এটা জানে সবাই। উনি ক্ষমতার লোভী মানুষ। এবং এই যে বর্তমানে যে উনি দায়িত্ব নিতেছে, সরকার তো ওনার সাথে আপনারা জানেন ওনাকে 2012 থেকে 14-15 সাল 16 সাল পর্যন্ত বিভিন্নভাবে হেনস্থা করছে। ইভেন 30শে জুলাই ওনার আরেকটা মামলার 6 কোটি টাকা মামলার একটা রায় ছিল, সম্পূর্ণ বুগাস মামলা ওনার বিরুদ্ধে। আমরা তো ছিলাম, আমরা তো জানি যে গ্রামীণ ব্যাংকের 1 টাকা উনি খায় নাই বা নেয় নাই, সম্পূর্ণ নির্দোষ উনি। এখন দেখা গেছে সরকার ওনাকে বিভিন্নভাবে হেনস্থা করেছে। উনি কিন্তু সরকারকে বা আওয়ামী লীগের যে লোকজন আছে আমাদের দেশে, উনি হেনস্থা করার লোক না। উনি ওই রকম লোক যেমন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু যে এক গালে যদি কেউ একটা চর মারে আরেক গাল পাইতা দেন আপনারা। উনি ওই টাইপের চলাফেরা করে ভাই, মানে হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে উনি। আমরা গর্বিত যে উনার মতো একজন। আপনি হয়তো বলতে পারেন যে আমি গ্রামীণ ব্যাংকে ছিলাম বিধায় না, আমার 13 বছর গ্রামীণ ব্যাংকে ছিলাম, 13 বছর আমি ছিলাম। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, উনি মানে নির্লোভ ঊর্ধ্ব মানসিকতা একজন মানুষ। স্যারের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমি আজকে আসছি এখানে সিলেট থেকে এই স্যারকে দেখার জন্য। স্যারের সামনে যেহেতু আজকে স্যার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবে, স্যারকে 3টা বিষয়, প্রথম যেটা বিচার ব্যবস্থা, আইন বিভাগ এবং ইলেকট্রনিক্স মিডিয়া যেগুলো আছে, নিউজ পোর্টাল বলেন, বোর্ডের কাগজ বলেন, এগুলো সব অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এই 3টার স্বাধীনতা দরকার, স্বাধীন এবং সার্বভৌম থাকতে হবে এইগুলা। 2 নম্বর যে বিষয়টা এটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ, আমরা আসলে স্বাধীনতা অর্জন করছি, যুদ্ধ শেষ হয়েও শেষ হয় নাই। কিভাবে শেষ হয় না আমি এক্সপ্লেন করে বলতেছি। যেমন প্রথমত আপনার যেটা আন্দোলন শুরু হয়েছিল কোঠা নিয়ে, চাকরির কোঠা নিয়ে, আগে দেশকে পারিবারিক রাজনৈতিক কোঠা থেকে বার করতে হবে। আমি স্যারের কাছে এটা অনুরোধ করব যে স্যার থাকাকালীন অবস্থায় যাতে সংবিধান করা হয় যে মুজিব পরিবার বা জিয়া পরিবার থেকে যাতে কেউ আর ভবিষ্যতে না আসতে পারে পার্লামেন্টে। আওয়ামী লীগ দল আসুক, নো প্রবলেম, আমরা ওয়েলকাম জানাবো ছাত্ররা। বিএনপি দল আসুক, সমস্যা নাই। তাদের মধ্যে কি যোগ্য নাই প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার মতো? তারা যে দলই হোক, তারা তাদের মধ্যে সিলেকশন করে আপনার দল থেকে একজন প্রধানমন্ত্রী নির্বাচন করুন। আর যিনি একবার প্রধানমন্ত্রী হবেন আপনার, উনি আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে না। উনি যদি দলেও সুযোগ থাকে, উনি আর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকবে না। এই কয়েকটা দাবি যদি বাস্তবায়ন করা হয়, আমার মনে হয় বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হবে, আমরাও গণতান্ত্রিক রাষ্ট্র পাবো। আর কোনো আপনার প্রাণ ঝরবে না, রক্ত ঝরবে না আমাদের এইভাবে ভাই বোনদের। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন চলাকালীন সময় সম্পূর্ণ ক্ষমতা থাকবে সেনাবাহিনী প্লাস আপনার আইন রক্ষাকারী বাহিনীর হাতে, প্লাস আপনার নির্বাচন কমিশনের সার্বভৌম ক্ষমতা দিতে হবে। বিচার বিভাগ এগুলো মনিটরিং করবে। কোনো সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তখনই মনে করেন আমরা ফুলি পাবলিক ডেমোক্রেসি উপভোগ করতে পারবো। আর এরকম উশৃঙ্খল বাংলাদেশ হবে না। এই 3টা দাবি যদি বাস্তবায়ন করা হয়, অদূর ভবিষ্যতে মনে করেন বাংলাদেশ ইউরোপ আমেরিকার চাইতেও এগিয়ে যাবে, যার হাতে এখন দেশ আসছে। যদি উনি সঠিক নির্দেশনা দেয়, ওনার যদি সঠিক নির্দেশনা আমরা ফলো করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।